আত্মীয় শব্দটা শুনে তিহান চুপ হয়ে যায়। বুকের ভেতর এক শূন্য অনুভূতির দেওয়াল সৃষ্টি হয়। তারা এখন অবস্থান করছে কলেজ গাউনে। প্রথম এই গাউনে মেঘের সাথে দেখা হয়েছিল তিহানের। বৃষ্টি ভেজা এক আবেগময় মুহূর্তের সাক্ষী হয়েছিল এই কলেজ গাউন। প্রথমবার কোনো নারীর রূপের মায়া মুগ্ধ হয় এক যুবক। নিজের মনের অজান্তে ঠেয়ে হারিয়ে ভালোবাসা নামক এক অদ্ভুত অনুভূতির মায়ায় জাল তৈরি হয়। মানুষ বলে প্রথম প্রেম ভোলা যায় না, হয়তো তিহানও পারবে না মেঘকে ভুলতে। কিন্তু আদ্রিয়ানের সাথে কি মেঘের কোনো সম্পর্ক রয়েছে? না, তারা শুধুই আত্মীয়। গাড়ির বাহিরে দাঁড়ান দুইজনের হাস্যোজ্জ্বল মুখ সেই সাক্ষ্য দিচ্ছে না। তবে কি তিহানের সন্দেহ ভুল না সঠিক? হঠাৎ ভাবনার জগৎ তিহানকে হারিয়ে যেতে দেখে পাশে থাকা নুহা অবাক হয়। মুখ চোখ এমন চুপসে কেন গেছে তিহানের। শান্ত আর নির্জীব হয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। নুহা একবার ডাক দেয়, তিহান, কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? শুনছেন তিহান? কিন্তু নুহার কথায় কোনো সাড়া দেয় তিহান। ভাবলেশীন ভঙ্গিতে পূর্বে ন্যায় শরীর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মস্তিষ্ক জুড়ে এখন মেঘের খেয়াল। নুহা এইবার তার ডান হাত উঁচু করে বুড়ো আঙ্গুল দিয়ে শব্দ করে আওয়াজ করে তিহানের চোখের সামনে। এরপর বলে, শুনছেন তিহান, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? নুহার ডাকে খড় কাটে তিহানের। চিন্তিত মুখ শ্রী স্বাভাবিক করে বলে ওঠে, না, আমার কি হবে? তুমি ক্লাসে যাও, আমি বাইক পার্ক করে আসছি। সাধারণ কণ্ঠে তিহান কথা বললেও নুহার স্বাভাবিক মনে হয়নি। কিন্তু ক্লাস শুরুর ঘন্টা বেজে যাওয়ার আর কথা বাড়ায় না সে। চুপচাপ ক্লাসে চলে যায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ হতাশ ভঙ্গিতে কলেজ গাউনে দাঁড়িয়ে থাকে তিহান। এরপর বাইক পার করে ক্লাসরুমে চলে যায়। প্রতিদিনের মতো ক্লাসরুমের শেষের সারিতে বসে আছে মেঘ। ক্লাসরুমে হয়তো এখনই স্যার প্রবেশ করবে। প্রত্যেকে নিজ নিজ সিটে বসে পড়েছে। বাইক পার করে আসতে দেরি হয়ে গেছে তিহানের। আজ সে আশা করেছিল মেঘের সাথে বসবে, নিজের মনের অনুভূতির কথা মেঘকে জানাবে, কিন্তু তা আর সম্ভব হয়নি। আজ অন্য এক ছাত্রী বসেছে মেঘের পাশে। ক্লাসরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মেঘের দিকে তাকায় তিহান। কিন্তু শেষের সারিতে অন্য ছাত্রীকে বসতে দেখে তার মন ভেঙে যায়। তার মুখে থাকা হাসি বিলুপ্ত হয়ে যায়। হতাশ হয়ে তিহান আশেপাশে ফাঁকা সিট খুঁজতে লাগে তার বসার জন্য, কিন্তু সম্পূর্ণ ক্লাস ছাত্রছাত্রীর দ্বারা পরিপূর্ণ ছিল। বসার জন্য কোনো সিট খালি ছিল না। ঠিক তখনই তার চোখ যায় দ্বিতীয় সারিতে ফাঁকা সিট রয়েছে। তিহান এগিয়ে যায় সেখানে, কিন্তু ওই সিটের পাশে নুহাকে দেখে অবাক হয়ে যায়। তিহান বলে, নুহা, তুমি এখানে বসেছো? দ্বিতীয় সারিতে তিহানকে এগিয়ে আসতে দেখে নুহা অবাক হয়নি, বরং মনে মনে খুশি হয়। মূলত নুহা জানতো ক্লাসে কোনো ফাঁকা সিট নাই। সব ছাত্র ছাত্রীরা আগে থেকে ফিল আপ করে রেখেছে। তাই সে ইচ্ছা করে তার পাশের সিটে নিজের এক বই রেখে দিয়েছিল, যেন ওই সিটে কেউ না বসে। ক্লাসরুমের দরজায় তিহানকে দেখে সে তার বই উঠিয়ে নেয়, যেন তিহান সন্দেহ না করে। স্বাভাবিক কণ্ঠে তিহানের প্রশ্নের উত্তর দিয়ে নুহা বলে ওঠে, কেন তিহান, আপনি কি কোনো ফাঁকা সিট খুঁজে পান নাই? এখানে বসতে চান? নুহার কথা শুনে আশেপাশে তাকায় তিহান। সত্যি ক্লাসে কোথাও ফাঁকা সিট নাই। তাই সে বাধ্য হয়ে হ্যাঁ বোধক সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, এখানে বসতে চাই। সিটে বসার আগে একবার ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় তিহান। বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে মেঘ। ক্লাসের পড়াশোনা রিভাইজ করছে হয়তো। নুহা একটু সরে গিয়ে জায়গায় দেয় তিহানের বসার জন্য।
প্রায় 10 মিনিট পর ক্লাসে উপস্থিত হয় আদ্রিয়ান। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। তার ক্লাস রুমে আদ্রিয়ান প্রবেশ করার পর সব ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ায়, হাসি মুখে বলে, একত্রে বলে উঠে, গুড মর্নিং স্যার। আদ্রিয়ান মিষ্টি হাসি উপহার দিয়ে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে ওঠে, গুড মর্নিং স্টুডেন্ট। যথারীতি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়ে যায়। বোর্ডে পড়াশোনা বোঝান শুরু করে আদ্রিয়ান। মেঘও তার ক্লাসের ওপর যথেষ্ট মনোযোগ হয়। দ্বিতীয় সারিতে বসে নুহা আর তিহানও ক্লাস করতে থাকে। আজ মেডিকেল কলেজে জিয়া এসেছে। ইরফান সাহেব এই কলেজের শেয়ার হোল্ডার। তার একমাত্র মেয়ে জিয়া। বাবার অনুপস্থিতিতে কলেজ পরিদর্শন করবে সে, তাই কলেজের টিচার হয়ে জয়েন করেছে। যদিও তার মূল উদ্দেশ্য আদ্রিয়ানের সাথে দেখা করে তার সাথে একান্ত সময় কাটাবে। সকালে প্রিন্সিপালের অফিসে গিয়ে জিয়ার সাথে দেখা হয় আদ্রিয়ানের। প্রথমে জিয়াকে দেখে অবাক হলেও পরে প্রিন্সিপালের কাছ থেকে জিয়ার জয়েন করার কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয় আদ্রিয়ান। জিয়ার কথা শুনে কাল খুব কষ্ট করে বাসায় কয়েক মুহূর্তের জন্য সহ্য করেছে সে জিয়াকে, কিন্তু এখন সারাদিন কলেজে এই জিয়ার ন্যাকামি কি করে সহ্য করবে। আর জিয়া যদি সব সময় আদ্রিয়ানের পিছু পিছু ঘোরাঘুরি করে তখন মেঘের মনের অবস্থা কেমন হবে। প্রিন্সিপাল রুমে জিয়ার সাথে আর কথা বাড়ায় না আদ্রিয়ান, শুধু সৌজন্যবোধক অভিনন্দন জানিয়ে তার ক্লাসরুমে চলে আসে। ঘড়িতে সময় 11:30। আদ্রিয়ানের ক্লাস প্রায় শেষ। কাল ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা দেখিয়ে ছুটি দিতে যাবে। তখন হঠাৎ দরজায় নক করার শব্দ শোনা যায়। আদ্র টেবিল থেকে মাথা উঁচু করে দরজার দিকে তাকায়। অপর পাশ থেকে দরজা নক খুলে ভেতরে প্রবেশ করার অনুমতি চেয়ে জিয়া বলে, ডক্টর মে আই কাম ইন। ক্লাসের সকল ছাত্রছাত্রী জিয়ার দিকে তাকায়। শেষের সারিতে বসে থাকা মেঘ হঠাৎ জিয়াকে কলেজে দেখে অবাক হয়ে যায়। জিয়া এখানে কি করছে? মেঘ সন্দিহান দৃষ্টিতে টেবিলে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। অতিরিক্ত বিরক্তি আর মৃদু রাগে ভ্রু কুঁচকায় আদ্রিয়ান। ক্লাসে ডিস্টার্ব করাই ইচ্ছা করছে এখনই ধমক দিতে জিয়াকে, কিন্তু তা সে পারবে না। জিয়া এখন এই কলেজের টিচার। আদ্রিয়ান অনুমতি দিয়ে বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে প্রশ্ন করে ওঠে, ডক্টর জিয়া, আপনি হঠাৎ আমার ক্লাসের রুমে কোনো বিশেষ প্রয়োজন ছিল কি? আদ্রিয়ানের নমনীয় ব্যবহার দেখে জিয়া মৃদু হেসে বলে ওঠে, প্রিন্সিপাল স্যার জরুরি নোটিশ দিয়েছে যার বিষয়ে কথা বলার প্রয়োজন ছিল। অনুমতি দিলে ভেতরে আসতে পারি। প্রিন্সিপালের নোটিশের কথা শুনে আদ্রিয়ান আর বাড়তি কোনো কথা বলে না। যথেষ্ট ভদ্রভাবে বলে ওঠে, জি অবশ্যই ভেতরে আসুন। হাতে থাকা কাগজ নিয়ে জিয়া দ্রুত ভেতরে চলে আসে। ফার্স্ট ইয়ারে পড়া ছাত্রছাত্রীর জন্য মেডিকেল কলেজ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা পাহাড়ি এলাকায় গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দিবে। দুর্গম এলাকার জনগণকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথেও পরিচিত করে তুলবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক এমন নোটিশ এসেছে যার মূল দায়িত্ব পড়েছে আদ্রিয়ান আর জিয়ার উপর। জিয়া আর আদ্রিয়ান দুজনে মিলে সব ছাত্রছাত্রীকে এই ক্যাম্প সফল করতে গাইড করবে। ক্লাসের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়, কিন্তু মেঘ শুধু চুপচাপ সামনে থাকা দুইজন মানুষের দিকে তাকিয়েছিল যারা এখন হাসি মুখে নোটিশ নিয়ে আলোচনা করছে। আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখে মেঘের হিংসা হচ্ছে না, বরং কষ্ট হচ্ছে। এক অজানা ভয় তার অন্তর জুড়ে আধিপত্য লাভ করছে। উভয়ের হাস্যজ্জ্বল দেখার ধৈর্য আর মেঘের হলো না। চোখ সরিয়ে নিল সে। হাতে থাকা কলম শক্ত করে ধরে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। নোটিশ নিয়ে জিয়ার সাথে কথা বলার মাঝে আদ্রিয়ানের দৃষ্টি যায় মেঘের দিকে। মাথা নিচু করে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে মেঘ। বুকের ভেতর ধক করে উঠল আদ্রিয়ানের।
জিয়া তার কাছে আসলে মেঘ কষ্ট পায় তা আদ্রিয়ান জানে, কিন্তু সে এখন কি করবে? নোটিশ পড়া শেষ হলে জিয়া আদ্রিয়ানকে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান, তোমার কি ক্লাস শেষ? হ্যাঁ শেষ। কিন্তু কেন জিয়া? ক্যাম্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। তুমি কি এখন কেবিনে যাবে? চলো আমিও যাই। জিয়ার কথাবার্তায় অতিরিক্ত বিরক্ত হয়ে আদ্রিয়ানে বলে ওঠে, জিয়া, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই, পরে আলোচনা করি। আদ্রিয়ানের নিষেধ কানে তুলল না জিয়া। জিয়া বলে, আদ্রিয়ান, আর 2 দিন পর ক্যাম্পে যেতে হবে, এখনই আলোচনা করা উচিত। চলো যাই তোমার কেবিনে। জিয়ার নাকামি দেখে আদ্রিয়ান বিরক্ত হয়ে মুখের ওপর কোনো তিক্ত কথা বলতে চাইল, কিন্তু ক্লাসে উপস্থিত স্টুডেন্টের জন্য আর কোনো কথা বলল না। আদ্রিয়ান বলে উঠে, চলো। মাথা নিচু করে বসে থাকলেও তাদের দুইজনের সব কথা শুনছিল মেঘ। চোখ ভর্তি জল নিয়ে উপরের দিকে মাথা তুলে তাকায় মেঘ, একদম আদ্রিয়ানের চোখ বরাবর। দুইজনের চোখ মিলিত হয়। ওই অশ্রুসিক্ত চোখে কোনো প্রকার অভিযোগ, কষ্ট, ঘৃণা ছিল না, শুধু একরাশ অভিমান আর এক বুক কষ্ট। ফ্লোরের মধ্যে যেন আদ্রিয়ানের পা স্থির হয়ে যায় তার প্রিয়সীর এমন চাহনি দেখে। হঠাৎ হাঁটা বন্ধ করে আদ্রিয়ানকে থেমে যেতে দেখে জিয়া প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান, কি হয়েছে তোমার? থেমে গেলে কেন? চলো কেবিনে যাই। জিয়ার কথা যেন আদ্রিয়ানের কান অবধি পৌঁছায় না। তার দুই চোখ এখনো মেঘের উপর স্থির হয়ে গেছে। মেঘকে কষ্ট পেতে দেখতে পারবে না আদ্রিয়ান। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, টেবিলে থাকা অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আমার কেবিনে আসো, দ্রুত আসবে। আদ্রিয়ানের আদেশ শুনল মেঘ, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ক্লাস থেকে বের হয়ে যায় ওরা দুইজন। আশেপাশে সকল ছাত্রছাত্রীর জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখে বলছে তাদের দুইজনকে একসাথে দারুণ মানাবে। জিয়া ম্যাম কত সুন্দরী, আর আদ্রিয়ান স্যারও যথেষ্ট সুদর্শন, কাপড় হলে মন্দ হবে না। কিন্তু মেঘ সব কথা শুনল বিষণ্ণ মন নিয়ে। কিছুক্ষণ বসে থাকে। প্রায় 30 মিনিট পর টেবিলে থাকা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যায় মেঘ। আদ্রিয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নিজের মুড ঠিক করে এরপর যখন দরজায় কড়া নাড়তে যাবে, তার আগেই ভেতর থেকে দুইজনের হাসির শব্দ শোনে। মেঘ নক না করে মাথা উঁচু করে একবার কাছের দরজা দিয়ে ভেতরে তাকায়। কেবিনের ভেতরে চেয়ারে বসে ল্যাপটপের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে আদ্রিয়ান, আর তার কাঁধে হাত রেখে ঝুঁকে ল্যাপটপ দেখছে জিয়া। কাঁধে থাকা জিয়ার হাতের উপর দৃষ্টি নিক্ষেপ করে মেঘ। আদ্রিয়ান একবার জিয়ার হাত সরায় নাই, উল্টো একে অপরের কাছাকাছি এসে তারা দুজন খিলখিল করে হেসে উঠছে। এই দৃশ্যটা দেখে কেন জানি মেঘের ভীষণ কষ্ট লাগলো। চোখে বিন্দু বিন্দু জল জমতে শুরু করলো। হাতে থাকা কাগজ শক্ত করে ধরে চোখের বিসর্জন দেয় মেঘ। মেঘ কিছুক্ষণ এমনি করে দাঁড়িয়ে থাকলো। তার পা দুটি যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে, অবশ হয়ে গেছে। জিয়া সব সময় আদ্রিয়ানের কাছাকাছি আসার চেষ্টা করে তা মেঘ জানে, কিন্তু আদ্রিয়ান সে কোনো জিয়ার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে না। তবে কি আদ্রিয়ানের আর মেঘকে ভালো লাগছে না? হয়তো তাই মেঘের আর ভেতরে প্রবেশ করার ইচ্ছা করলো না। ওদের দুইজনের মধ্যে একান্ত মুহূর্তের মধ্যে বাধা দেওয়ার সে কে? কাবাবে হাড্ডি হয়ে থাকতে চায় না মেঘ। আদ্রিয়ান যখন চায় জিয়ার সাথে থাকতে, তার সাথে কথা বলতে, হাসতে, তবে মেঘ কোনো বিরক্ত করবে না। চুপচাপ তার জীবন থেকে সরে দাঁড়াবে। গত 9 বছর ধরে একা একা থাকতে পেরেছে, এখনো পারবে। দরজার কিনার থেকে সরে দাঁড়ায় মেঘ। দরজার পাশ দিয়ে একজন সিনিয়র মেয়ে যাচ্ছিল। মেঘ তাকে থামিয়ে সাহায্য চেয়ে বলে ওঠে, আপু, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? সিনিয়র মেয়ে অবাক হয়ে বলে ওঠে, কি সাহায্য বলো? মেঘ তার হাতে থাকা অ্যাটেন্ডেন্সের
খাতা এগিয়ে দিয়ে বলে, তুমি কি এই খাতা আদ্রিয়ান স্যারের কেবিনে পৌঁছে দিতে পারবে? আমার শরীরটা একটু অসুস্থ লাগছে, তাই ভেতরে যাব না। সিনিয়র মেয়েটা মেঘের হাত থেকে খাতা নিয়ে হাসি মুখে বলে ওঠে, ওকে, আমি খাতা দিয়ে দিব, তুমি যাও। মেঘ সৌজন্যে তার সহিত বলে উঠে, ধন্যবাদ আপু। কেবিনের দিকে একবার তাকায়, এরপর পুনরায় বড় বড় পা ফেলে দ্রুত চলে যায় সেখান থেকে। সিনিয়র মেয়েটা খাতা নিয়ে এগিয়ে যায় আদ্রিয়ানের কেবিনে। এরপর দরজা কড়া নেড়ে বলে, আদ্রিয়ান স্যার, ভেতরে আসবো? হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে আদ্রিয়ান জিয়ার হুঁশ ফিরে। আদ্রিয়ান ল্যাপটপের থেকে মুখ তুলে তাকায়, নিশ্চয়ই মেঘ এসেছে। কিন্তু জিয়া বিরক্ত হয় একটু আদ্রিয়ানের কাছে যেতেই কথা থেকে উটকো ঝামেলা চলে আসে। আদ্রিয়ান বলে, হুম, ভিতরে আসো। সিনিয়র মেয়েটা দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তবে তাকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। মেঘ আসেনি, সে তো মেঘকে খাতা নিয়ে আসতে বলেছিল। সিনিয়র মেয়েটা বলে, স্যার, আপনার খাতা। মেঘ আসেনি, আমি মেঘকে খাতাটা নিয়ে আসতে বলেছিলাম স্যার। আমায় এক মেয়ে খাতা ধরিয়ে দিয়ে চলে গেল, ওর নাকি কি শরীর অসুস্থ লাগছে তাই। ও আচ্ছা, তুমি খাতা রেখে চলে যাও। ওকে স্যার। কলেজ গ্রাউন্ডের মাঝ বরাবর ভাবলেশীন ভাবে হেঁটে যাচ্ছে মেঘ। তার শরীরে যেন হাঁটার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নাই। খুব কষ্ট করে পা চালিয়ে হাঁটছে, কোথায় যাচ্ছে তার কোনো খেয়াল নাই। চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। হৃদয়ে জমে থাকা মৃদু যন্ত্রণাদায়ক ব্যথা ক্রমশ বাড়ছে। অল্প দিনের সুখে হয়তো মেঘ তার জীবন থেকে খুব বেশি আশা করে ফেলেছিল। সুখ শব্দটা বহন করার মতে দুঃখ তার জীবনে আছে বড্ড বেশি। অবাগী সে স্বামী, শ্বশুরবাড়ি থাকার পরও সংসার হলো না। জন্মগ্রহণ করার পর মা বাবার ভালোবাসা পায়নি, আর এখন ভালোবাসে মানুষ থেকেও অবহেলা আর অপেক্ষা ছাড়া আর কিছুই তার ভাগ্য স্থায়ী হলো না। অতঃপর জীবনের শেষে পর্যায়ে প্রাপ্তির খাতায় পেল শূন্য। আখি পল্লব বেয়ে অজরে অশ্রুকণা গড়িয়ে পড়ছে মেঘের। ডান হাতের বুড়ো আঙুলের পিঠ দিয়ে চোখ মুছে বড় বড় পা ফেলে গ্রাউন্ড থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য দ্রুত পা বাড়ায়। আজ আর ক্লাস করবে না সে, বাসায় গিয়ে বিশ্রাম নিতে চায়। কলেজ গ্রাউন্ডে বেশ কয়েকজন ছাত্র ক্রিকেট খেলছিল। মেঘ মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিদায় হঠাৎ অপর পাশ থেকে এক বল তড়িৎ বেগে ছুটে আসে তার দিকে। প্রথমে মেঘ বল দেখেনি, কিন্তু যখন উপরে মেলে তাকিয়ে দেখে উড়ন্ত বল তার দিকে ছুটে আসছে, তখন ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে হাত দিয়ে কাঁধ চেপে ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এখনই হয়তো তার গায়ে বল এসে লাগবে, কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হয়। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন বল শরীর না লাগে, তখন মেঘ পিটপিট করে চোখ খুলে তাকায়। আকাশে উদয়িত সূর্যের কিরণের মাঝে শক্ত হাতে খপ করে বল ধরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। নিচে হাঁটু গেড়ে বসে থাকা মেঘের তার সম্মুখে থাকা পুরুষের মুখশ্রী পর্যবেক্ষণ করে পরিচিত হতে খুব বেশি সময় লাগে না। মেঘ অবাক করা কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার। সম্মুখে দাঁড়িয়ে বল ধরে রাখা ব্যক্তি আদ্রিয়ান। এইটা দেখে মেঘ খুশি হয়ে হয় না। কেবিনে থাকা আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ দৃশ্য দেখে তার মন বিষিয়ে ওঠে। চোখ মুখ শক্ত করে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করে মেঘ, কিন্তু তখন হঠাৎ বসে পড়ার পায়ের রগে টান পড়ে তার, তাই উঠে দাঁড়াতে গিয়ে ব্যথা পায়। ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, আহ! মেঘের মুখে ব্যথাতুর শব্দ শুনে হুঁশ ফিরে আদ্রিয়ানের। মাটিতে বল ছেড়ে দিয়ে দ্রুত হাত বাড়িয়ে দেয় মেঘের কাছে। এরপর বলে, কি হয়েছে মেঘ, ব্যথা পেয়েছো? উঠে দাঁড়াও। আদ্রিয়ানের বরন্ত হাতের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় মেঘ। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও আদ্রিয়ানের সাহায্য না নিয়ে মাটিতে ভর করে নিজেই উপরে উঠে দাঁড়ায়। মেঘের এমন কর্মকাণ্ড দেখে আদ্রিয়ান অবাক হয়। হয়তো জিয়া আর তাকে একসাথে দেখে রাগ করেছে। মেঘ তার কাঁধে ঝুলন্ত ব্যাগ
মুষ্টিবদ্ধ করে ধরে শান্ত কণ্ঠে বলে, ধন্যবাদ স্যার বলটা ধরার জন্য। কথার জবাবে আদ্রিয়ানের কোনো প্রশ্নই করতে দিল না মেঘ। পা চালিয়ে কলেজ গেটের দিকে হাঁটা ধরে, কিন্তু হঠাৎ এমন সময় কোথায় যাচ্ছে মেঘ? ক্লাস মাত্র শেষ হয়েছে একটা, এখন টিফিনও দেয়নি। তবে পিছন থেকে আদ্রিয়ান প্রশ্ন করে উঠে, মেঘ তুমি কোথায় যাচ্ছ? ক্লাস শুরু হবে এখন, তুমি ক্লাস করবে না? পিছনে না তাকিয়ে হাঁটা থামিয়ে মেঘ উত্তর দেয়, স্যার আমি একটু অসুস্থ বোধ করছি, তাই ক্লাস করব না, বাসে ফিরে যাব। অসুস্থ? হঠাৎ কি হয়েছে মেঘের? জ্বর এসেছে কি? কিন্তু সকালে শরীরে কোনো জ্বর ছিল না, তবে এখন কি করে? মেঘ দ্রুত আদ্রিয়ানের কাছ থেকে দূরে যাওয়ার জন্য বড় বড় পা ফেলে হাঁটা শুরু করে, কিন্তু তার পায়ের রগ টান পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে। পায়ে টিপ টিপ ব্যথা করছে, কিন্তু এই ব্যথা তার হৃদয়ে থাকা ব্যথার চেয়েও কম। আদ্রিয়ান মেঘের হাঁটার ধরন দেখে বুঝতে পারে মেঘের পায়ে ব্যথা করছে। দ্রুত হেঁটে গিয়ে পিছন থেকে টান দিয়ে মেঘের বাম হাতের কবজি ধরে নিজের কাছে ফিরায় আদ্রিয়ান। এরপর তার কোমরে হাত দিয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু করে কোলে তুলে নেয়। হঠাৎ আকস্মিক এমন ঘটনায় মেঘ অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে আদ্রিয়ানের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মেঘকে যত্ন সহকারে কোলে তুলে নিয়ে তার কেবিনের দিকে হাঁটা ধরে আদ্রিয়ান। দ্বিতীয় ঘন্টার ক্লাস শুরু হলেও বেশ অনেকজন শিক্ষার্থী বাইরে ছিল। হঠাৎ কলেজ গ্রাউন্ডের মাঝে আদ্রিয়ান মেঘকে কোলে তুলে নেওয়ায় সবাই হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু আদ্রিয়ান কারো দেখার পরোয়া করে না। তবে মেঘের কাছে বিষয়টা দৃষ্টিকটু লাগে। মেঘ আদ্রিয়ানের কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে তার হুঁশ ফেরাতে বলে, আদ্রিয়ান কি করছেন? কোলে তুললেন কেন আমায়? সব ছাত্রছাত্রী দেখছে, আমাদের নামান কোল থেকে। ভ্রুকুঁচকে তাকায় আদ্রিয়ান মেঘের পানে, এরপর বলে, কেন ফারহান তোমার কলেজ গ্রাউন্ডে সবার সামনে প্রপোজ করতে পারলে আমি তোমায় কোলে নিতে পারবো না? বউ হও তুমি আমার মেঘ। আদ্রিয়ানের এমন জবাব শুনে বিরক্ত হয়ে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান ফারহান আর আপনি কি এক? আমরা এখন কলেজে আছি, আপনি টিচার হন আমার, প্লিজ বুঝেন আমার কথাটা, সবাই দেখছে। জেদ দেখিয়ে আদ্রিয়ান বলে উঠে, সো হট, বউকে কোলে নেওয়া অন্যায় নয়। আদ্রিয়ান ছাড়ুন আদ্রিয়ান। কিন্তু কোনো কথাই শুনল না আদ্রিয়ান। মেঘকে কোলে নিয়ে নিজ কেবিনে চলে যায়। সব ছাত্র ছাত্রী ফিসফিস করে আলোচনা করতে থাকতে কলেজের নিউ ক্রাশ স্যার ফার্স্ট ইয়ারের ছাত্রীকে কোলে নিয়ে নিজ কেবিনে চলে গেছে, এই কথা যেন দাবানলের মতো ছড়িয়ে যায়, যা জিয়ার কানে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না। বাইরে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। কেবিনের ভেতরে সোফায় রাগে অগ্নিমূর্তি হয়ে বসে আছে মেঘ। হয়তো এখনই সে আদ্রিয়ানকে খুন করে ফেলবে। রাগে দাঁত কটমট করে তাকিয়ে আছে মেঘ, কিন্তু আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। সে সোফায় কিনারে বসে মেঘের পা নিজ ওড়োর মধ্যে নিয়ে হালকা করে মলম দিয়ে মালিশ করে দিচ্ছে, খুব যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিচ্ছে, যেন সামান্য ব্যথা অবধি মেঘের পায়ে না লাগে। আদ্রিয়ানের থেকে নিজ পা ছাড়াতে চাইলে আরও শক্ত করে হাতের বাঁধনে চেপে ধরে ওষুধ লাগিয়ে দেয়। কিছুক্ষণ আগে জিয়ার সাথে হেসে হেসে কথা বলে, নিজ কাঁধে ওর হাত রাখতে দিয়ে এখন আসছে মেঘের ব্যথার মলম লাগিয়ে দিতে। মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, আদ্রিয়ান ছাড়ুন আমার পায়ে, আমি বাসায় যাব। এবার রাগী কণ্ঠে ধমক দিয়ে উঠে আদ্রিয়ান বলে উঠে, চুপচাপ বসে থাকো মেঘ, একটা বাজে কথা বললে কিন্তু মার খাবে। মুখ ভেঙচি কেটে মেঘ উত্তর দেয়, নিজের বউকে মারতে পারবেন, কিন্তু জিয়াকে তাকে মাথায় করে রাখবে। ডক্টর জিয়া বলে সম্মানের সাথে সম্বোধন করবেন। আদ্রিয়ান মেঘের দিকে শয়তানি হাসি দিয়ে প্রশ্ন করে উঠে, মেঘ তুমি কি জেলাস ফিল করছো জিয়ার সাথে আমাকে দেখে? এখন আমি যদি ফারহানের সাথে থাকি তবে আপনি কি ফিল করবেন আদ্রিয়ান স্যার? ফারহানের নাম শুনে আদ্রিয়ানের মুখ
ফ্যাকাশে হয়ে যায়। রাগে শরীর জ্বলে উঠে বলে, মেঘ, তোমায় কতবার বলেছি ফারহানের নাম নিবে না তুমি। ওর নাম শুনলে আমার রাগ উঠে যায়। মেঘ হেসে উত্তর দেয়, ফারহানের নাম শুনলে আপনার রাগ উঠে যায়, আর জিয়ার সাথে যখন থাকেন তখন আমার কেমন লাগে। মেঘ, এমন অবুঝের মতো কথা কেন বলছো তুমি? জিয়া এখন আমার কলিগ হয়। তাছাড়া ক্যাম্প করার সমস্ত দায়িত্ব এখন আমাদের দুইজনের উপর পড়েছে। এখন কি করব আমি? ও রিয়েলি? কোন কলিগ তার সিনিয়র কাঁধে হাত রেখে কাজ করে, তার শরীরের সাথে মিশে কথা বলে? কাঁধে হাত রাখার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়। জিয়া কখন তার কাঁধে হাত রাখলো? তখন ল্যাপটপ দেখার সময় এই দৃশ্য দেখে কি মেঘ এমন রাগ করেছে? ও গড! তখন ল্যাপটপে ক্যাম্পের কাজ করছিল তারা দুইজন। জায়গা ঠিক করা, ওষুধ সবকিছু একটা প্রজেক্ট রেডি করছিল। কাজে এত মনোযোগী ছিল যে জিয়ার কাঁধে হাত রাখার বিষয়টা আদ্রিয়ান নোটিশ করেনি। পায়ে মলম লাগান শেষ, আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। সুন্দর করে ওর গাল দুটি টেনে ধরে টপ টপ 2-3টা চুমু খায়। মেঘ প্রথমে নিজের গাল সরিয়ে নেয়, তবু আদ্রিয়ান জোর করে। আদ্রিয়ান মেঘের আঙুল নিজের হাতের মুষ্টিদ্বয়ের মধ্যে রাখে, বলে উঠে, মেঘ, তুমি কি চাও আমি ঠিক কি করি? তুমি কি করলে খুশি হবে বলো আমায়। মেঘ এইবার আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে উত্তর দেয়, জিয়ার থেকে দূরে থাকবেন, 1-2 হাত নয় বরং কিলোমিটার দূরে। কিন্তু মেঘ মেঘ হাত বাড়িয়ে আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলে উঠে, আমি কোনো কিন্তু শুনতে চাই না। জিয়া যদি আর একবার আপনার কাছে আসে তবে আমি আপনাকে লবণ দিয়ে চিবিয়ে শশার মতো গজগজ করে খেয়ে ফেলবো। আদ্রিয়ান মেঘের রাগী রূপ দেখে ভয় পাওয়ার মতো মুখ করে বলে ওঠে, ও সরি বউ, ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়া উচিত আপনার। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে ওঠে, তুমি যদি চাও তবে আমি অবশ্যই জিয়ার থেকে দূরে থাকবো, প্রমিস। আদ্রিয়ান মেঘের বাহু ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, এরপর শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সুন্দর খুনসুটি মুহূর্ত খুব দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। খুব স্বাভাবিকভাবে জিয়ার কানে এই কলে যাওয়ার কথাটা গিয়ে পৌঁছায়। জিয়া দ্রুত পায়ে হেঁটে এগিয়ে আসে আদ্রিয়ানের কেবিনে। কেবিনের দরজায় নক করে শব্দ করে ডেকে ওঠে, আদ্রিয়ান। আদ্রিয়ান হঠাৎ জিয়ার কণ্ঠ শুনে মেঘ আতঙ্কে উঠে। আদ্রিয়ানকে ডাক দিয়ে মেঘ বলে, জিয়া ম্যাম এসেছে। আদ্রিয়ান ছাড়ুন, উনি একসাথে দেখে নেবেন। জিয়ার হঠাৎ আগমনে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত হয়, কিন্তু সে মেঘকে ছাড়ে না, বরং শক্ত করে জড়িয়ে ধরে বাইরে থাকা জিয়াকে উদ্দেশ্য করে বলে, জিয়া, তুমি এখন চলে যাও, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এমন সাংঘাতিক ঘটনা শোনার পরও জিয়া আদ্রিয়ানের সাথে দেখা না করে চলে যাবে, এইটা হয়তো অসম্ভব। তাছাড়া ছাত্রছাত্রীর মুখে শুনেছে মেঘ এই কেবিনে রয়েছে, তবে ওরা দুইজন একসাথে কি করছে? কি ব্যস্ততা এত মেঘের সাথে? আর ভিতর থেকে দরজা নক করা কেন? জিয়া বলে, আদ্রিয়ান এখনই কথা বলতে চাই আমি তোমার সাথে। দরজা খুলো আদ্রিয়ান। জিয়ার ডাকে অতিরিক্ত বিরক্ত হয় আদ্রিয়ান। ইচ্ছা করছে এখনই ওর গালে 10টা থাপ্পড় বসিয়ে দিতে। সবসময় ওর রোমান্সের মধ্যে ডিস্টার্ব করে এই মেয়ে। জিয়া অনবরত দরজা নক করতে থাকে। এক প্রকার রাগ আর বিরক্তি নিয়ে সোফায় থেকে উঠে দাঁড়ায় আদ্রিয়ান। এরপর শব্দ করে দরজা খুলে ধমক দিয়ে বলে ওঠে, প্রবলেম কি জিয়া তোমার? এমন পাগলের মতো দরজায় নক কেন করছো? সিনিয়রের রুমে কি করে ঢুকে হয় তা কি তুমি ভুলে গেছো? মেনা রলেন্স মুখের ওপর এমন ধমক শুনে জিয়া অবাক হয়ে যায়। কাল থেকে আদ্রিয়ান কত সুন্দর তার সাথে ব্যবহার করছিল, আজ হঠাৎ কি হলো? জিয়া বলে, আদ্রিয়ান, সরি তোমায় বিরক্ত করার জন্য, কিন্তু তুমি এতক্ষণ কি করছিলে? কি এত ব্যস্ততা তোমার? জিয়ার কথায় আদ্রিয়ান বলে, আমার সব ব্যস্ততার উত্তর কি তোমায় দিতে হবে জিয়া? এখন যাও, বের হও, আমি রেস্ট নিব। জিয়া উকি দিয়ে ভেতরে তাকায়, কিন্তু মেঘকে দেখে ওঠার আগেই আদ্রিয়ান তার সম্মুখে দাঁড়িয়ে যায় আর বলে, কি প্রবলেম জিয়া? যাও, বের হও রুম থেকে।
জিয়া নিজের আগ্রহ আর থমিয়ে রাখতে না পেয়ে দ্রুত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, মেঘকে রুমে আছে। ছাত্রছাত্রীর কাছ থেকে শুনলাম তুমি মেঘকে কোলে করে কেবিনে নিয়ে এসেছো। আদ্রিয়ান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, হুম, মানে তুমি সত্যি মেঘকে কোলে নিয়েছো? কিন্তু কেন? কলেজ গাউনে হঠাৎ মেঘের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তাই কোলে নিয়েছি। কোনো প্রবলেম জিয়া? তুমি তাই বলে কোলে নিবে? আমি অসুস্থ হলে কি তুমি আমায় কোলে নিতে? না। কেন? কারণ তুমি মেঘ না। আদ্রিয়ানের এমন উত্তর শুনে জিয়ার রাগ হয়। সে বলে, মেঘের শরীরের কি অবস্থা আমি দেখতে চাই। কোথায় মেঘ? জিয়া জোর করে কেবিনের ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। মাথার নিচে বালিশ দিয়ে সোফায় আরাম করে শুয়ে ঘুমিয়ে আছে মেঘ। আদ্রিয়ান পিছু পিছু এসে বলে, জিয়া, মেঘকে দেখে নিয়েছো, এখন যাও। জিয়া মেঘের দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমি মেঘকে নিজের সাথে কেবিনে নিয়ে যাচ্ছি, ও সেখানে বিশ্রাম নেবে। জিয়া যাওয়ার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে থামিয়ে দিয়ে বলে, মেঘ ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ডাক দেওয়া উচিত হবে না। তুমি কেবিনে যাও, মেঘ এখানে থাকবে। জিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে ওঠে, কিন্তু আদ্রিয়ান জিয়ার কথা শেষ করার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে নিজের কেবিনের বাইরে নিয়ে যায়। এরপর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বলে ওঠে, দয়া করে আর বিরক্ত করো না জিয়া, যাও নিজের কেবিনে যাও। কথাটা বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আদ্রিয়ান। বাইরে আহাম্মকরত মুক্ত দাঁড়িয়ে থাকে জিয়া। আদ্রিয়ান হঠাৎ এমন আগের মতো ব্যবহার করছে কেন তার সাথে? জিয়া বুঝতে পারে না। আদ্রিয়ান দরজার ভেতরের পর্দা দিয়ে ঢেকে দেয়। জিয়া কিছু মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাগ গজগজ করে নিজ কেবিনে চলে যায়। আদ্রিয়ান দরজা লাগিয়ে দিয়ে আবার সোফায় ফিরে আসে। মেঘ প্রায় ঘুমিয়ে পড়েছিল। আদ্রিয়ান তার কাছে দিয়ে সোফায় পাশে শুয়ে পড়ে। শক্ত করে মেঘকে জড়িয়ে ধরে বলে, মেঘ, তোমার ক্লাস নাই এখন? না, দ্বিতীয় ঘন্টায় হয়তো স্যার চলে গেছে। এখন প্রায় অর্ধেক ক্লাস শেষ, এরপর টিফিন, তাহলে ঘুমিয়ে থাকো। শক্ত করে একে অপরের জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান আলতো করে মেঘের মাথায় হাত বুলিয়ে দেয়। গল্প তোমার নামে নীলছে তারা পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।